পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা কথা খুব চালু আছে যে এখানে কখন কি হয় তা আগে থেকে বলা খুব মুশকিল। মনে হচ্ছিল যেন 2026-এর বিধানসভা ভোটের আগে মাঠটা মোটামুটি তৃণমূল আর বিজেপির মধ্যেই ভাগ হয়ে গেছে। কিন্তু হঠাৎ করেই গুটি সাজানো ছকে একজন নতুন খেলোয়াড় চলে এসেছেন। এবং তিনি শুধু এসেছেন বললে ভুল হবে, একেবারে রাজামন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ঠিক তাই। আমরা কথা বলছি ভরতপুরের সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে। উনি কিন্তু শুধু দল থেকে সাসপেন্ড হয়ে বসে থাকেননি, না, একেবারে না, বরং নিজের নতুন দল খোলার ঘোষণা করে দিয়েছেন। এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। একদম। আজকের আলোচনায় আমরা এই নিয়েই একটু গভীরে যাব। আমাদের হাতে একটি প্রতিবেদন আছে যার শিরোনাম হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৃণমূল এবং বিজেপিকে। আমরা দেখব এই পদক্ষেপের পেছনের আসল কারণটা কি, রাজ্যের প্রধান দুই দল তৃণমূল আর বিজেপি এই নতুন চ্যালেঞ্জকে কিভাবে দেখছে। তিনি ঘোষণা করেছেন যে ডিসেম্বরের 22 তারিখে তিনি তার নতুন দলের নাম ঘোষণা করবেন। কিন্তু তার ঘোষণাটা শুধু দল তৈরি করার মধ্যে থেমে নেই, তাই না? একেবারেই না। এখানেই তো বিষয়টা আরও মজার হয়ে উঠছে। তিনি শুধু দল গড়ছেন না, তিনি একটা লক্ষ্য ঠিক করে দিয়েছেন। কি সেই লক্ষ্য? তার দাবি 2026 সালের বিধানসভা ভোটে তার দলই হবে প্রধান ফ্যাক্টর, মানে যাকে আমরা বলি কিং মেকার। কিং মেকার? হ্যাঁ, তার কথা অনুযায়ী তাকে ছাড়া পশ্চিমবঙ্গে কোনো দল সরকার গড়তে পারবে না। এটা একটা সাংঘাতিক বড় দাবি, সাংঘাতিক বড় দাবি, বিশেষ করে এমন একজনের কাছ থেকে যার প্রভাব এতদিন মূলত মুর্শিদাবাদের মধ্যেই সীমাবদ্ধ বলে মনে করা হতো। ঠিক। কিন্তু তিনি যে শুধু কথার কথা বলছেন না, সেটা প্রমাণ হলো তার টার্গেট। তিনি সোজা দুটো হেভিওয়েট কেন্দ্রকে নিশানা করেছেন, ভবানীপুর আর নন্দীগ্রাম। বলছেন 1 ইঞ্চি জমিও ছাড়ব না। আর এই দুটো কেন্দ্র বেছে নেওয়ার পেছনে একটা বিরাট প্রতীকী তাৎপর্য আছে। কি রকম? দেখুন, ভবানীপুর মানে সরাসরি মুখ্যমন্ত্রীর কেন্দ্রকে চ্যালেঞ্জ করা, আর নন্দীগ্রাম মানে বিরোধী দলের নেতার কেন্দ্রে গিয়ে লড়াই করা। এর মাধ্যমে উনি একটা বার্তা খুব পরিষ্কার করে দিচ্ছেন যে তার লড়াইটা কোনো জেলা স্তরে নয়। একদম। এটা রাজ্য রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে একটা সরাসরি বিদ্রোহ। তিনি নিজেকে আর শুধু মুর্শিদাবাদের নেতা হিসাবে দেখতে চাইছেন না। তার মানে এটা একটা ক্যালকুলেটেড রিস্ক। কিন্তু প্রশ্ন হলো, এত বড় ঝুঁকি নেওয়ার আত্মবিশ্বাস তিনি পাচ্ছেন কোথা থেকে? তিনি কি রাজ্যের মুসলিম ভোটের মধ্যে এমন কোনো শূন্যস্থান দেখছেন যা তাকে এই পদক্ষেপ নিতে উৎসাহিত করছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, পশ্চিমবঙ্গে বামফ্রন্টের পতনের পর থেকে মুসলিম ভোটের একটা বড় অংশ কিন্তু তৃণমূলের দিকেই গিয়েছে। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু সেই সম্প্রদায়ের ভেতর থেকে একটা শক্তিশালী আপোষহীন নেতৃত্বের অভাব অনেকেই অনুভব করেন। বিভিন্ন সময় কংগ্রেস বা বামদের কিছু নেতা এই ভূমিকা পালন করার চেষ্টা করেছেন। হুমায়ুন কবির হয়তো ঠিক সেই জায়গাটায় নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন। আচ্ছা। তিনি নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন যিনি তৃণমূল বা বিজেপি কারো সাথেই আপোষ করবেন না আর কি। বেশ, তাহলে হুমায়ুন কবিরের চালটা আমরা বুঝলাম। এখন দেখা যাক বাকিরা এই চালের জবাবে কি ভাবছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো মনে হচ্ছে বেশ খুশি। হ্যাঁ, মনে তো হচ্ছে তাই। তিনিই তো বলছেন এতে বিজেপিরই লাভ। ভবানীপুরে হুমায়ুন প্রার্থী দিলে নাকি তৃণমূলের ক্ষতি হবে, বিজেপির নয়। এই অঙ্কটা ঠিক কি? দেখুন, শুভেন্দু অধিকারীর যুক্তিটা কিন্তু একেবারে সোজা সাপটা ভোটের অঙ্ক। তিনি ভবানীপুরের গত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এটা বলছেন। কি বলছেন তিনি? তার দাবি অনুযায়ী ভবানীপুরের 8টা ওয়ার্ডের মধ্যে 5টা নিয়ে নাকি বিজেপি এগিয়েছিল। তৃণমূল জিতেছে মূলত বাকি 3টি ওয়ার্ডের বিপুল লিডের উপর ভর করে, আর সেই ওয়ার্ডগুলো মুসলিম অধ্যুষিত এলাকা। তার মানে শুভেন্দুর বাজি হলো হুমায়ুন কবির সেই মুসলিম ভোটেই ভাগ বসাবেন। ঠিক তাই। শুভেন্দু অধিকারী ধরে নিচ্ছেন যে হুমায়ুন কবির যদি প্রার্থী হন তাহলে তৃণমূলে যে নিশ্চিত ভোট ব্যাংকটা আছে সেটা দ্বিধাবিভক্ত হয়ে যাবে। আর তার ফলে তৃণমূলের লিড কমে যাবে এবং মূল লড়াইটা তখন আর তৃণমূলের সাথে থাকবে না। তার মতে লড়াইটা হবে বিজেপি আর হুমায়ুন কবিরের মধ্যে। তৃণমূল নাকি 3য় স্থানে চলে যাবে। এটা তো একটা বিরাট বড় দাবি। তিনি তো আরও এক ধাপ এগিয়ে হুমায়ুনের সাথে ওয়েসির নামও জুড়ে দিয়েছেন। বলছেন লড়াইটা হবে বিজেপি বনাম হুমায়ুন ওয়েসি জোটের মধ্যে। এই ওয়েসি শব্দটা ব্যবহার করার পেছনেও তো একটা নির্দিষ্ট কৌশল আছে, তাই না? অবশ্যই আছে। এটা একটা চেনা রাজনৈতিক কৌশল।
আসাদুদ্দিন ওয়েসির দল AIMIM রাজনীতি মূলত মুসলিম পরিচিতিকে কেন্দ্র করে। হুমায়ুনের নামের সাথে ওয়েসির নাম জুড়ে দিয়ে শুভেন্দু অধিকারী দুটো কাজ একবারে করতে চাইছেন। প্রথমত, তিনি হুমায়ুনের রাজনীতিকে একটা নির্দিষ্ট সাম্প্রদায়িক গণ্ডির মধ্যে বেঁধে ফেলতে চাইছেন। এটা বলে দিচ্ছেন যে হুমায়ুন শুধু মুসলিমদের নেতা। আর দ্বিতীয়ত, তিনি বিহার বা উত্তরপ্রদেশের উদাহরণ টানতে চাইছেন। ওই রাজ্যগুলোতে দেখা গেছে ওয়েসির দল প্রার্থী দিয়ে অবিজেপি ভোট কেটেছে, যার ফলে বিজেপির জিততে সুবিধা হয়েছে। আচ্ছা, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের ভোটারদের, বিশেষ করে তার নিজের দলের সমর্থকদের সেই একই ছবির স্বপ্ন দেখাচ্ছেন। তিনি বার্তা দিচ্ছেন যে ভয় পাওয়ার কিছু নেই, এই নতুন খেলোয়াড় আসলে আমাদেরই সুবিধা করে দেবে। অর্থাৎ পুরো বিষয়টাকে তিনি মুসলিম কার্ড হিসাবে দেখে দিচ্ছেন। তার অভিযোগও তাই, হুমায়ুন নাকি শুধু সেই সব জায়গাতেই প্রার্থী দেবেন যেখানে মুসলিম ভোট বেশি। একদম। এর মাধ্যমে তিনি নিজের হিন্দু ভোট ব্যাংককে বার্তা দিচ্ছেন যে দেখুন, মুসলিম ভোট ভাগ হয়ে যাচ্ছে, তাই আমাদের জেতার সম্ভাবনা আরও উজ্জ্বল। এটা একটা অত্যন্ত ধূর্ত রাজনৈতিক চাল। কিন্তু এখানে একটা প্রশ্নও থেকে যায়, হুমায়ুন কবির কি সত্যিই শুধু মুসলিম ভোটের উপর নির্ভর করে এগোচ্ছেন, নাকি তার পরিকল্পনা আরও বড়? বিজেপি হয়তো বিষয়টাকে একটু বেশি সরলীকরণ করে দেখছে। সেটাই দেখার। নন্দীগ্রামের ক্ষেত্রেও তো শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন, যদিও সেখানে অঙ্কটা ঠিক কী হবে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার, বিজেপি এই ঘটনাকে নিজেদের পালে হাওয়া লাগানোর একটা বিরাট সুযোগ হিসাবে দেখছে। হ্যাঁ, নন্দীগ্রামের সমীকরণ আরও অনেক বেশি জটিল। সেখানে হিন্দু মুসলিম ভোটের বিভাজন অত্যন্ত প্রকট। হুমায়ুন কবির যদি সেখানে প্রার্থী দেন, তাহলে মুসলিম ভোট কতটা ভাগ হবে আর তার প্রভাব কার ওপর কতটা পড়বে সেটা এখনই বলা কঠিন। কিন্তু বিজেপি এটাকে তৃণমূলের ওপর মানসিক চাপ বাড়ানোর একটা অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছে। বেশ, তাহলে বিজেপি এটাকে একটা বড় সুযোগ হিসাবে দেখছে। কিন্তু যে দল থেকে হুমায়ুন কবির বেরিয়ে আসছেন, মানে সেই তৃণমূল কংগ্রেস কি ভাবছে? তাদের শিবিরে কি কোনো চিন্তার ছাপ আছে? দেখুন, সূত্র অনুযায়ী তৃণমূলের প্রতিক্রিয়াটা বিজেপির ঠিক উল্টো। কিরকম? তারা এই বিষয়টাকে প্রকাশ্যে কোনো গুরুত্বই দিতে চাইছে না। তাদের কৌশল হল ইগনোর অ্যান্ড প্রসিড, অর্থাৎ উপেক্ষা করে এগিয়ে যাও। কিন্তু এটা কি একটু আশ্চর্যজনক নয়? দলের একজন বিধায়ক বেরিয়ে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ করছেন, আর দল বলছে এতে কিছু যায় আসে না। এটাই তো কৌশল। তৃণমূল কংগ্রেস চাইছে না যে এই বিষয়টাকে নিয়ে বেশি আলোচনা হোক। কেন? কারণ রাজনীতিতে আলোচনাতেই প্রাসঙ্গিকতা বাড়ে। যত বেশি এই নিয়ে কথা হবে, ততই হুমায়ুন কবির প্রচার পাবেন, তার বক্তব্য মানুষের কাছে পৌঁছাবে। তাই তৃণমূল চাইছে পুরো বিষয়টাকে একটা ছোট স্থানীয় ঘটনা হিসেবে দেখিয়ে দিতে। আচ্ছা আচ্ছা। তাদের বক্তব্য খুব পরিষ্কার, মানুষ 14 বছরের উন্নয়ন দেখেছে, তারা উন্নয়নের পক্ষেই থাকবে। এসব কুৎসা বা ষড়যন্ত্রকে মানুষ পাত্তা দেবে না। তার মানে তাদের মূল অস্ত্র হলো উন্নয়নের রাজনীতি। তারা বোঝাতে চাইছে যে একজন বা দুজন নেতা বেরিয়ে গেলে দলের কিচ্ছু হবে না, কারণ দলের আসল ভিত্তি হলো তার কাজ। ঠিক, এটা অনেকটা একটা বড় জাহাজের মতো। ছোটখাটো ঢেউকে তারা পাত্তা দেয় না, মনে করে সোজা এগিয়ে যাবে। তৃণমূল হয়তো ভাবছে হুমায়ুনের প্রভাব মূলত মুর্শিদাবাদের দু একটি পকেটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। রাজ্য জুড়ে এর কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, তারা হয়তো এটাই মনে করছে। আর এটাও ভাবছে যে হুমায়ুনকে বেশি গুরুত্ব দিলেই তার গুরুত্ব বাড়বে। কিন্তু এই কৌশলটা কি বুমেরাং হতে পারে না? কারণ হুমায়ুন তো শুধু তৃণমূল নয়, বিজেপির বিরুদ্ধেও লড়াইয়ের কথা বলছেন। অবশ্যই হতে পারে। যদি তিনি সত্যি সত্যি মুসলিম ভোটের পাশাপাশি বিজেপি বিরোধী ভোটের একটা অংশ নিজের দিকে টানতে পারেন, তাহলে তো তৃণমূলের অঙ্ক কঠিন হয়ে যাবে। অবশ্যই হতে পারে। এখানেই ঝুঁকিটা। যদি হুমায়ুন কবির সত্যি মুসলিম ভোটের একটা বড় অংশ নিজের দিকে টানতে সফল হন, তাহলে পশ্চিমবঙ্গের অন্তত 30-40টা আসনে তৃণমূলের জয়ের সমীকরণ কঠিন হয়ে যেতে পারে। বিশেষ করে সেই সব আসনে। বিশেষ করে সেই সব আসনে যেখানে হিন্দু ও মুসলিম ভোটারের সংখ্যা প্রায় সমান এবং লড়াইটা খুব হাড্ডাহাড্ডি হয়। সেই পরিস্থিতিতে তৃণমূলের এই উপেক্ষা করার কৌশল তাদের জন্য বেশ ক্ষতিকর প্রমাণিত হতে পারে। কারণ তখন আর পরিস্থিতি সামলানোর সময় পাবে না। একদম। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়াচ্ছে? একদিকে হুমায়ুন কবির, যিনি নিজেকে কিংমেকার হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন, অন্যদিকে বিজেপি, যারা এই বিদ্রোহের মধ্যে ভোট ভাগের অঙ্ক কষে জয়ের স্বপ্ন দেখছে।
আর তৃতীয় দিকে তৃণমূল, যারা উন্নয়নের ঢাল সামনে রেখে এই চ্যালেঞ্জকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। একটা দারুণ ত্রিমুখী লড়াইয়ের মঞ্চ তৈরি হচ্ছে। একদম। এখান থেকে কয়েকটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রথমত 2026 সালের নির্বাচনের অনেক আগেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা তৃতীয় শক্তির উত্থানের সম্ভাবনা তৈরি হলো। হুমায়ুন কবির সফল হবেন কি না সেটা পরের প্রশ্ন, কিন্তু তিনি একটা নতুন বিতর্কের জন্ম দিয়েছেন, যা তৃণমূল এবং বিজেপি উভয়কেই তাদের কৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসলিম ভোট ব্যাংক, তাই তো? হ্যাঁ, এই ঘটনাটা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম ভোট কতটা নির্ণায়ক, আর তিন পক্ষই সেই ভোটকে ঘিরে নিজেদের চাল সাজাচ্ছে। ঠিক। বিজেপি চাইছে এই ভোটে বিভাজন হোক, তৃণমূল মরিয়া হয়ে চেষ্টা করছে এই ভোটকে ধরে রাখতে, আর হুমায়ুন কবির নিজেকে এই ভোটের নতুন এবং একমাত্র দাবিদার হিসেবে তুলে ধরতে চাইছেন। এই ত্রিমুখী লড়াই আগামী দিনে আরও তীব্র হবে। আর তৃতীয় যে বিষয়টা আমার মনে হচ্ছে সেটা হলো এই লড়াইয়ের জটিলতা। এটা কিন্তু সোজাসাপটা তৃণমূল বনাম হুমায়ুন লড়াই নয়। ঠিক ধরেছেন। হুমায়ুন কবির কিন্তু বিজেপির বিরুদ্ধেও সমানভাবে সরব। তিনি যদি সত্যি বিজেপির বিরুদ্ধেও আক্রমণাত্মক থাকেন, তাহলে তিনি হয়তো শুধু তৃণমূলের ভোট কাটবেন না, কিছু ক্ষেত্রে চরম বিজেপি বিরোধী ভোটকেও নিজের দিকে টানার চেষ্টা করতে পারেন। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে কিন্তু বিজেপির সহজ অঙ্কটাও কিছুটা গড়বড় হয়ে যেতে পারে। হয়তো তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন যেখানে মুসলিম ভোটাররা ভাববে তৃণমূল বিজেপিকে হারাতে পারছে না, তাই একজন নতুন শক্তিশালী বিকল্প দরকার। তার মানে এটা একটা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং ঝুঁকিপূর্ণ পরিকল্পনা, কিন্তু তার ভবানীপুর আর নন্দীগ্রামকে বেছে নেওয়া প্রমাণ করে যে তিনি এই ঝুঁকিটা নিতে তৈরি। অবশ্যই। তিনি সম্ভবত মনে করছেন যে এখন ঝুঁকি নেওয়ার সঠিক সময়। অবশ্যই। তিনি সম্ভবত রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে বা ধরুন তৃণমূলের অন্দরে এমন একটা অসন্তোষের আঁচ পেয়েছেন যা তাকে এই সাহসটা দিচ্ছে। তিনি নিজেকে সেই সম্প্রদায়ের এক নতুন আপোষ্যহীন কণ্ঠস্বর হিসেবে তুলে ধরতে চাইছেন। এই ছবিটা যদি তিনি মানুষের মনে গেঁথে দিতে পারেন, তাহলে তার এই বাজি সফল হলেও হতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে হুমায়ুন কবিরের নতুন দল পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে একটা নতুন এবং অনিশ্চিত অধ্যায়ের সূচনা করল। প্রধান দুই দল তৃণমূল এবং বিজেপি এই ঘটনাকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছে এবং সেই অনুযায়ী তাদের পরবর্তী চালের প্রস্তুতি নিচ্ছে। আগামী দিনগুলোতে এই রাজনৈতিক দাবার খেলা যে আরও জমজমাট হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সবশেষে একটা বিষয় ভাবার জন্য রেখে যাই। বলুন। প্রতিবেদনটিতে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। হুমায়ুন কবির তার নতুন দলের কথা প্রথমবার প্রকাশ্যে স্পষ্ট করেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটি মসজিদের শিলান্যাসের অনুষ্ঠানে। আচ্ছা। একটা বড় রাজনৈতিক ঘোষণার জন্য এরকম একটি ধর্মীয় স্থানকে বেছে নেওয়ার পেছনে কি বার্তা থাকতে পারে? এটা কি শুধু কাকতালীয়, নাকি এর মাধ্যমে তিনি তার প্রধান সমর্থক গোষ্ঠীকে কোনো নির্দিষ্ট বার্তা দিতে চাইলেন? এটা ভাবার মতো বিষয়। 2026 সালের নির্বাচনের আগে রাজনীতি এবং ধর্মীয় পরিচয়ের সম্পর্ক আগামী দিনে কতটা গভীর হতে চলেছে, এই ছোট ঘটনাটি হয়তো তারই একটা বড় ইঙ্গিত দিয়ে গেল।